ভালো বলি। আর যেটা মন্দ হওয়ার সম্ভাবনা আছে যে কথাগুলো বলি, প্রথমত যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন নিয়ে জামাতের অনেক আপত্তি আছে। জামাত মনে করছে যে এটা একটা সমঝোতা নির্বাচন হয়েছে, তলে তলে এখানে ম্যানিপুলেশন হয়েছে। এখানে যে ফলাফলগুলো কিন্তু হয়েছে, আপনি তো দীর্ঘদিনের মাঠে অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি কি মনে করেন সেটাকে আমার কাছে সমঝোতা রাজনীতি? আমার কাছে ডট মিলাতে পারছি না। এই কারণে হলো যে ভোটের দিনে ভোট কেন্দ্রে যেভাবে লোকজন আসছে, সেই উপস্থিতি আমি চোখে যেটা দেখেছি, তার সঙ্গে সঙ্গে ভোটের যে ফলাফলে যত উপস্থিতি দেখানো হয়েছে, এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এরপরে হলো যে অনেক প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছেন, যত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বা যত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, অন্তত পক্ষে 100টি আসনে আপনি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হতে পারে। নির্বাচনের আগে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমাদের 24, 18 এবং 14-তে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংগুলো হয়েছে, তো এইবার সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো কলাকৌশল হয়েছে এবং অনেক ইঞ্জিনিয়ার যারা অতীতে এক্সপার্ট ছিল, যারা ভারতে পালিয়ে গেছে, তাদেরকে নাকি ডেকে এনে বাংলাদেশে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করানো হয়েছে বলে ওই যে আয়নাঘরে গুম হয়েছিলেন হাসিনুর রহমান, কর্নেল হাসিনুর রহমান, তিনি বেশ কয়েকটা টকশোতে এই কথাগুলো বলেছেন যে তিনি একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, সেনাবাহিনীর সদস্য, তার কাছে অনেক তথ্য আছে। এরকম আসলে অনেক কিছু ঘটেছে। ঘটার ফল কী হলো কি জানেন? আমরা ছোটোবেলায় একটা গল্প পড়তাম চয়নিকা বইতে, তাই সেই গল্পের মধ্যে সব শেষ একটা নীতিবাক্য থাকতো, একটা গল্প থাকতো, তার শেষে একটা নীতিবাক্য থাকতো, এরকম যেমন মিছামণি মুক্তাহেম স্বদেশের প্রিয় প্রেম এর চেয়ে ভালো নেই, আর এরকম। তো এইভাবে স্বাধীনতাটা কি একটা গল্প আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ কল্ড ফ্রিডম। তো এখানে বলা আছে যে সর্বশেষ নীতি কথা হলো, যা করলে সত্যিকার আনন্দ পাওয়া যায়, এ জয়, এ পিসফুল মাইন্ড ফ্রম ইউর হার্ট, ওটাই স্বাধীনতা। তো এখন এখানে যে বিজয় হলো, স্বাধীনতা হলো, যা কিছু হলো, এই ফলাফল প্রকাশ করার পরে আমি কারো মনে শান্তি দেখতে পাচ্ছি না, কারো মুখে হাসি দেখতে পাচ্ছি না, কারো হাঁটা চলার মধ্যে স্বাভাবিক গতিময়তা নেই। যিনি বিজয়ী হয়েছেন মনে হচ্ছে তার এখনও সন্দেহ আছে যে তিনি আসলে কিভাবে বিজয়ী হলেন, আর যিনি পরাজিত হলেন তিনি এখনও বুঝতে পারছেন না যে খুব রিল্যাক্স। সবাই সুযোগ দিতে চায়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে মানুষ 6 মাস সুযোগ দিয়েছে, 6 মাস কিন্তু তারা টু শব্দ করেনি। তো এখন ওই সময়তে স্ট্রং বিরোধী দল ছিল না, এখন যেহেতু বিরোধী দল আছে, আমার কাছে মনে হচ্ছে এই সরকার অলমোস্ট 90 ডেজ একটা ফ্রি টাইম পাবে, রিলিফ পিরিয়ড পাবে। 90 ডেজে তারা যা ইচ্ছে তাই করতে পারবে, কেউ প্রশ্ন করবে না। তো সেই অর্থে আসলে প্রায় 35 দিনের মতো তো চলে গেল, 35 দিনের মতো চলে গেল। চলে যাওয়ার পরে এখানে সরকার যে কাজগুলো করেছে প্রায় সব কিছুই ম্যাজিক্যাল। মানে ম্যাজিক্যাল এটাকে পজিটিভ অর্থে বলবো না নেগেটিভ অর্থে বলবো, মানে মন ভুলানো, লোক ভুলানো, যেটার আসলে লোকজন খুব আশ্চর্য হবে, ও মাই গড হোয়াট এ নাইস ম্যান হি ইজ। এই জন্য প্রধানমন্ত্রী নন সাক্ষাৎ দেবতা, এই জন্য মন্ত্রী নন একেবারে মেশিন, এদের মতো ভালো মানুষ এতকাল এই পৃথিবীতে ছিল, আমরা এদেরকে সন্ধান করতে পারিনি। এরা যদি আরও আগে আসতো তাহলে ইউনূসের দ্বারা আমাদের যে 17 মাসে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হতো না, বা শেখ হাসিনা 15 বছর যাবত কী করেছে বাংলাদেশ, এই দেবতাগুলো যদি এই 17 বছর বাংলাদেশ শাসন করতো, আমরা তো এখন আমেরিকা হয়ে যেতে পারতাম। এইভাবে মানুষের মনে একটা প্রলেপ দেওয়ার জন্য যে অভিনয় করা দরকার, এই অভিনয়টা এই মুহূর্তে বেশি হচ্ছে। আপনার কথা হচ্ছে যে 90 ডেজের যে সময়টা, 90 দিনের সময়টা জনগণ হয়তো এই বিষয়গুলোকে মোটামুটি অবজার্ভ করে পর্যবেক্ষণ করবে। এরপরে আপনার বক্তব্য অনুযায়ী বিরোধী দল যেহেতু এখন আছে, বিরোধী দল তারা নিশ্চয়ই এই বিষয়গুলো সামনে নিয়ে আসবে। আরেকটি বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল, কিন্তু তারপর তাদের একটা প্রচ্ছন্ন চাপ থাকবে কিনা, তাদের সরকারের কার্যক্রমের বিরুদ্ধে তাদের অবস্থান রাজনীতির মাঠে থাকবে কিনা? অবশ্যই আওয়ামী লীগ তো মানে একটা পরীক্ষিত দল, অভিজ্ঞ দল, অ্যান্ড দে হ্যাভ এভরি মেশিনারিজ, অভিজ্ঞতা আছে, টাকা আছে, ম্যান পাওয়ার আছে, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে। তো সবগুলোর সাথে সাথে তাদের মধ্যে প্রচণ্ড বিএনপি বিরোধী একটা মনোভাব আছে। বিএনপিকে তারা ভালোবাসে না, বিএনপিকে তারা বলতে গেলে ঘৃণা করে, তারেক রহমান সাহেবকে আরও বেশি ঘৃণা করে, অপছন্দ করে। তো কাজেই এখানে আওয়ামী লীগ এখন চুপ করে আছে। মূলত তারেক রহমান সাহেবকে সামনে আনার জন্য তারা অনেকে ভোট দিয়েছে, মূলত ইউনূসকে তারা বেশি তারেক রহমান সাহেবের চাইতে ডেঞ্জারাস মনে মানে আওয়ামী লীগ কি তারেক রহমানকে বা বিএনপিকে ভোট দিয়ে সামনে নিয়ে আসছে, বিষয়টি এরকম? অনেকটা, তা তো অবশ্যই। এখন তো এটা ওপেন সিক্রেট যে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির দিকে পড়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এটা করেছে যে তারা ইউনূসের সঙ্গে আসলে প্রলং করতে চাচ্ছিল না, ইউনূস তাড়াতাড়ি চলে যাক, এটা আওয়ামী লীগ চাচ্ছিল। তো সেইটা তাদের ফার্স্ট পার্টে তারা সাকসেসফুল। এখন তাদের যে সেকেন্ড পার্ট, সেটা হলো এই সরকারকে যত দ্রুত অজনপ্রিয় করা যায়, যত দ্রুত মধ্যবর্তী নির্বাচনের দিকে নেওয়া যায়, যত দ্রুত ফেইলিয়ার করা যায়,
আলটিমেটলি বৃহত্তর স্টক হোল্ডার হিসাবে তারাই তো এটার বেনিফিট হবে, ফলে সেই কাজগুলো তারা করবে। আর অন্যদিকে এই গত 17 মাসে জামাতের যে সফলতা, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারটা মূলত জামাত চালিয়েছে। 2 নম্বর হলো যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ম্যাটিকুলার যে ডিজাইনটা 3 মান্থ, অর্থাৎ আগস্টের পুরোটার সময় 5 তারিখ, জুলাই, জুন, এই পুরো সময়টা আন্দোলনের মধ্যে যা কিছু ছিল পুরো মাস্টার মাইন্ড ছিল জামাত। আন্দোলন তারা করেছে, তাদের প্রক্সি সংগঠন দিয়ে তারা করেছে, তারা সব কিছু নিয়ন্ত্রণ করেছে। এরপরে 17 মাস তারা সরকার চালিয়েছে। ফলে কি হলো, তাদের একটা বিশ্বাস ছিল যে নির্বাচনে তারাই জয়লাভ করবে, কিন্তু নির্বাচনে যে কোনো কারণে হোক বিএনপি চলে আসছে, এটা তারা মেনে নিতে পারছে না, ভীষণভাবে মেনে নিতে পারছে না। সেটা তারা কি করছে? এক লাইনে শুনতে চাই, আমরা আরেকটি বিষয়ে যাবো। জি, মেনে নিতে পারছে না, ফলে যা করে বিরোধী দলরা কথায় কথায় তারা সমালোচনা করবে। না, বিরোধী দল তো দায়িত্ব সমালোচনা করা, ভুল ত্রুটি ধরানো, সেখানে দোষের কি আছে? না না, এমন সমালোচনা করছে যে সমালোচনা আপনার কর্মস্পৃহা নষ্ট হয়ে যায়, এমন সমালোচনা করছে যে সমালোচনা আপনি দিকভ্রান্ত হয়ে যায়। অর্থাৎ যেখানে প্রশংসা করা দরকার সেখানে তারা সমালোচনা করছে, আর যেখানে সমালোচনা করা দরকার সেখানে তারা প্রশংসা করছে, ফলে সরকার খেই হারিয়ে ফেলছে। আমরা আরেকটি বিষয় আসছে ভাই, সেটা হচ্ছে আপনি গতকালকে ফেসবুকে এবং আজকে দুটি কন্টেন্ট বানিয়েছেন, সেখানে তিনি তেল ইস্যু নিয়ে কথা বলেছেন। এখানে আমি যদি একটু উল্লেখ করে বলতে চাই যে আজকের শিরোনাম ছিল তারেক রহমানের বিপদে মোদির আশীর্বাদ, ঢাকা দিল্লির সম্পর্ক অয়েল ডিপ্লোমেসি দিয়ে শুরু হচ্ছে। আরেকটি গতকালকে যেটি ছিল সেখানে ছিল যে তেল নিয়ে তেলেসমাতি, সারা দেশে হাহাকার, পচা শামুকে নতুন সরকারের পা কাটার সম্ভাবনা। আমাদের জানতে চাওয়া যে ইরান যুদ্ধে বাংলাদেশের জ্বালানি এবং রিজার্ভ কতটা চাপে পড়ছে, আর এই সরকার সেটা সামলাতে কতখানি পারবে, আপনার কি মনে হয়? প্রথমত এই যুদ্ধে আমাদের যে ছোট্ট অর্থনীতি এবং আমাদের যে তেলের যে চাহিদা এত অল্প, এই যুদ্ধে আসলে আমাদের তেলের বাজারে কোনো সমস্যাই হওয়ার কথা না, একেবারে হওয়ার কথা না। বোঝার চেষ্টা করুন, আমাদের দেশের মূলত নিজেদের যে ন্যাচারাল রিসোর্স আছে গ্যাস, এই ন্যাচারাল গ্যাস দিয়ে আমাদের সিএনজি স্টেশনগুলো চলে। আমরা বাইরে থেকে কিন্তু ন্যাচারাল গ্যাস আনতে পারি না, সিএনজি স্টেশনগুলো চলে। তো জ্বালানির একটা বিরাট অংশ সিএনজি। এই সিএনজি দ্বারা, মানে গ্যাস দ্বারা বিপুল সংখ্যক বিদ্যুৎ প্ল্যান্ট চলে টিল নাও এখন পর্যন্ত। তারপরে বাড়িঘরে যত হয় এর সবই কিন্তু এটা একটা বিরাট অংশ এখনো পর্যন্ত এই ন্যাচারাল গ্যাস, আমাদের গ্যাসে চলে। ফলে কাজেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমাদের জ্বালানি সেক্টরের একটা সেক্টর 100% সিকিউর। দ্বিতীয় যেটা আছে, দুটো প্রোডাক্ট, অর্থাৎ পেট্রোল অ্যান্ড অকটেন। আমাদের যত মোটরসাইকেল, হুন্ডা, প্রাইভেট কার 100% তো পেট্রোল অ্যান্ড অকটেন চলে, 100%। এটা আমাদের নিজেদের প্রোডাক্ট। এই প্রোডাক্ট হলো আমাদের যে একেবারে শেষে চলে এসেছি, কতটা পূরণ করতে পারবে বলে মনে হয় সমাধান? এখানে শুধু মিসম্যানেজমেন্ট, এখন যা কিছু হচ্ছে পুরোটাই মিসম্যানেজমেন্ট। লোকজনের অবিশ্বাস, কেউ রিজার্ভ করছে, কেউ প্রয়োজন না থাকলেও পেট্রোল পাম্পগুলোতে যাচ্ছে, আর সরকার ভয় পেয়ে যাচ্ছে। আসলে আমাদের পেট্রোলিয়ামের আপনার পরামর্শ কি থাকবে, এক লাইনে যদি একটু বলতেন? এখানে পরামর্শ হলো সরকারকে এখানে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। সরকার এখন পর্যন্ত যে কাজগুলো করছে সেই কাজ, সরকার কি রেশনিং এর সিদ্ধান্ত দিয়ে কি কোনো ভুল করলো? ভুল করছে, এটা তার দরকার ছিল না। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি, কারণ আপনার যে পরামর্শ সেটা আশা করি আপনার সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশন আপনার পরামর্শগুলো অনেকটাই কার্যকর। দর্শক অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের বাংলাদেশ ও সমীকরণ নিয়ে আমরা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছি। আমরা আশা করি পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। দেশ দেখেছিল যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাকিস্তানি আধিপত্যবাদ থেকে বের হয়ে এসে গড়ার স্বপ্ন দেখেছিল, এবং সেই আন্দোলন, সেই স্বপ্ন বাস্তবায়নে জামাত যদি এগিয়ে আসে, আমি তাদেরকে স্বাগত জানাতে চাই। কিন্তু জামাতের যে ন্যারেশনগুলো ছিল, যে কন্ডিশন, যে কথাবার্তাগুলো ছিল, এই সাম্প্রতিক সময় তারা শফিক সাহেব নেতৃত্বে আসার পর যে কথাগুলো বলছেন, এগুলো আমি মনে করি ইতিবাচক। কিন্তু আগে যারা নেতৃত্ব ছিলেন তারা যেভাবে কথাবার্তা বলেছেন, কথাগুলো ছিল যথেষ্ট আপত্তিকর। তো এখন যেটা বললাম, যে উদ্দেশ্য নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, যে স্বপ্ন নিয়ে আমাদের লড়াই হয়েছিল, যে সংগ্রাম হয়েছিল, স্বাধীনতা পরবর্তী সময়ে যে কারণে আমরা বারবার ব্যর্থ হয়েছি, বিদেশি চক্রান্ত, দেশি চক্রান্ত, পঞ্চম বাহিনীর চক্রান্ত, আমাদের দক্ষতা না থাকা, অভিজ্ঞতা না থাকা, এবং নানা সময় প্রাকৃতিক বিপর্যয়। যেমন ধরুন এখন সরকার ক্ষমতায় আসছে, এখন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই একটা ন্যাচারাল ডিজাস্টার, ইরান এবং আমেরিকার যুদ্ধটা শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেলে যে বাংলাদেশে এখন ফুয়েল ক্রাইসিস চলছে। তো এইরকম আসলে আমাদের এই দেশটি 6টা ঋতু, এবং 6টা ঋতুর মধ্যেই কতগুলো প্রাকৃতিক সমস্যা এসে যায়। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য রাজনৈতিক ঐক্যমত্য দরকার, সবার সাথে সংহতি দরকার, সদ্ভাব দরকার, সম্পর্ক দরকার। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে ঐক্য বা সদ্ভাব, আমরা কিন্তু দেখেছি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে কিন্তু
বিএনপি চেয়ারম্যান তিনি তার যে এই যে বিরোধী দলের নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার যারা জ্যেষ্ঠ নেতা বা দলীয় প্রধান তাদের বাসায় গিয়েছেন বা বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখছি যে অনেক জায়গায় কিন্তু ঐক্যের একটা বার্তা দেখতে পাচ্ছি আমরা। আমি বেশ কিছুদিন আগেও দেখেছি যে তথ্যমন্ত্রীর একটি প্রোগ্রামে তার সঙ্গে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এমন প্রার্থীকে সাথে নিয়ে একই মঞ্চে বসে তিনি অনুষ্ঠান করছেন। এ ধরনের বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন? নিঃসন্দেহে এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি জনাব নাহিদের বাসায় গেছেন, জনাব শফিকুর রহমান সাহেবের বাসায় গেছেন, ডক্টর শফিকুর রহমান বাসায় গেছেন। এটা বাংলাদেশে ইতিপূর্বে হয়নি। এটাকে যে কোনোভাবেই আপনি বলেন না কেন, এটাকে স্বাগত জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। যিনি দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী, তিনি তার দায়িত্ব পালন করেছেন। আর যার বাসায় আছেন, এখন প্রধানমন্ত্রীকে সম্মান করা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এটা যেমন সঠিক, তার সঙ্গে সঙ্গে আবার যে সম্পর্কটা তৈরি হয়েছে সে সম্পর্কটা কিন্তু রাখতে হবে। মানুষের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্কটা, এটা এতটা আনপ্রেডিক্টেবল। গতকাল আপনি যার বাসায় পোলাও কুরমা খেয়ে এলেন, আজকে এমন একটা ঘটনা ঘটলো যে আজকে আপনি এখন কোদাল নিয়ে খুঁজতেছেন যে আপনি তাকে মারবেন এবং নিজের হাতে কবর দিয়ে আপনি তাকে দাফন কাফন এটাই যে করবেন। জাতীয় রাজনীতির ক্ষেত্রে যে ঐক্যের সুর আমরা দেখছি, যে ঐক্যের বার্তা আমরা দেখছি, সেখানে রাজনীতির মারপ্যাচ বা রাজনীতির শব্দটাকে যেভাবে ব্যবহার করা, আপনি যেটা বলছেন একটু ইলাবোরেটলি, এটাও যদি হয় তাহলে আর এই ঐক্যের বার্তা আমাদের কি দিবে? প্রথমত হলো যে যেটা ভালো হয়েছে